কেউ বলছেন তিনি এখন সিঙ্গাপুরে, কারো মতে সপরিবারে তিনি এখন দুবাইতে অবস্থান করছেন, কেউ কেউ আবার বলছেন বর্তমানে তিনি গুলশানের নিজ বাসাতেই অবস্থান করছেন। তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে একমাত্র সমাধান, অন্য কোনো সমাধান এই বর্তমান যুগে যদি আপনার নামের আগে আপনি শেখ লাগান এবং আপনার বাড়িও হয় গোপালগঞ্জে, তাহলে যে আপনার জন্য প্রতারণা করা কত। পুলিশের না অনেক পাওয়ার, মাটির নিচে থাকলে সেই মাটির নিচের অপরাধী কেউ না বাংলাদেশের পুলিশ তাদেরকে টেনে নিয়ে আসে, তাহলে একটা বেনজিরকে কেন এখন পর্যন্ত ধরতে পারতেছে না? এত হাজার হাজার কোটি টাকা, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, সেই দুর্নীতিবাজকে এখন পর্যন্ত কেন বাংলাদেশের পুলিশ প্রশাসন ধরতে পারলো না? কেন তাকে ধরতেছে না? মানে কি বোঝাতে চাইতেছে আমাদেরকে? এই বেনজিরের মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিচ্ছে? চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরো ভিডিওটি না দেখলে কিছু বুঝতেই পারবেন না। লাগান এবং আপনার বাড়িও হয় গোপালগঞ্জে, তাহলে যে আপনার জন্য প্রতারণা করা কত সহজ। কোনো সমস্যা নাই, আপনি যে রকমই হন না কেন, যেই ফ্যামিলি ছেলে হন না কেন, শিক্ষা দীক্ষা যাই হোক না কেন, বয়স যা হোক না কেন, গোপালগঞ্জ বাড়ি আর নামের আগে শেখ, আর কোনো কথা নেই। আপনি যেখানে যাই করবেন, আপনি যেখানেই হাত দিবেন, আপনি কাঠে হাত দিলেও সেটাও শোনা হয়ে যাবে। এই হচ্ছে গিয়ে বাংলাদেশের অবস্থা। তেমনই আমরা যখন বেনজিরের দুর্নীতি শুনতে শুনতে ক্লান্ত, আজিজের দুর্নীতি শুনতে শুনতে ক্লান্ত, তেমনি নতুন এক ছেলে এসেছে, শেখ ফয়সাল। মাত্র 87 বছর বয়সে এই গোপালগঞ্জ বাড়ি শেখ নাম ভাঙ্গিয়ে প্রতারণা করে হয়ে গিয়েছেন শত শত কোটি টাকার মালিক। তেমনই একটি রিপোর্ট করেছে মানব জমিন, হেডলাইন দিয়েছে মানবতার ব্যবসা, পরেন 2.5 কোটি টাকা দামের ঘড়ি। 27 বছর বয়স শেখ ফয়সাল, হাতে পরেন 2.5 কোটি টাকা দামের ঘড়ি, চলেন দামি গাড়ির বহন নিয়ে, সঙ্গে থাকে সশস্ত্র দেহরক্ষী, মিটিং করেন 5 তারকা হোটেলে, ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে সেটাকে পুঁজি করে ক্ষমতা প্রদর্শন করেন এবং সেবা দেওয়ার নামে মানুষের কাছ থেকে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। সেই টাকা ব্যয় করেন নিজের ভোগ বিলাসে। কথিত মানবতার ফেরিওয়ালা ফয়সাল শেখ গত কয়েক বছর ধরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন, এমন প্রচারণা চালান নানাভাবে। স্বাস্থ্য সেবা কার্ডের প্রচারণা চালান ফেসবুকে। বাংলাদেশের প্রথম 999 টাকায় হেলিকপ্টার সেবা দেওয়ার কথা বলে দেশের মানুষের আলোচনায় আসেন তিনি। 999 টাকা মানে 1000 টাকা হেলিকপ্টার সেবা দিয়ে তিনি আলোচনায় আসেন। আরো এসব ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে ফলাও করে প্রচার করেন। দীর্ঘদিন এসব প্রচার চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও এখন ফয়সাল হেলথ এক্সপ্রেস নামের প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার অবস্থা। এরই মধ্যে নামিয়ে ফেলা হয়েছে প্রতিষ্ঠানের সাইনবোর্ড। রাজধানীর মিরপুর 6 নম্বরের বাজারের পাশে ফয়সাল হেলথ এক্সপ্রেসের কার্যালয়, কিন্তু যেই ফ্লোরে অফিস ছিল সেখানেই এখন ভাড়া হবে সাইনবোর্ড ঝুলতেছে। মিরপুর 1 নম্বর ঈদগাহ মাঠ এলাকায় 2022 সালের 12 ডিসেম্বর বিভিন্ন তারকাদের এনে বিশাল কনসার্টের মাধ্যমে সবচেয়ে বড় স্বাস্থ্যসেবার প্রচারণার আয়োজন করেছিল ফয়সাল হেলথ এক্সপ্রেস। ঈদগাহ মাঠের কাছে এক চায়ের দোকানি মানব জমিনকে বলেন যে তার প্রতিবন্ধী মেয়ের জন্য একটি কার্ড করেছিলেন। কথা ছিল ফয়সালের অ্যাম্বুলেন্স সেবা সহ সকল চিকিৎসা পাওয়া যাবে। তখন সে দেশ সেরা তারকাদের দিয়ে কনসার্টের আয়োজন করে সেই সময় তার কাছ থেকে 300 টাকার বিনিময়ে একটা স্বাস্থ্য কার্ড বিক্রি করে ফয়সাল। কিন্তু কখনোই এই কার্ডের সেবা পাননি এই ভুক্তভোগী নারী। শুধু এই নারীই নন, যারাই কার্ড নিয়েছেন এবং যোগাযোগ করেছেন কেউই স্বাস্থ্য সেবা পাননি বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মিরপুর 1 নম্বর এলাকায় আরো অনেকের সঙ্গে কথা বলে জানা যায় যে তারা কেউ পর্যন্ত সেবা পাননি। এদিকে ফরিদপুরে যোগাযোগ করে জানা গিয়েছে যে 186 জনতা রোড গোপালগঞ্জের নিজ এলাকায় হাতে গোনা কিছু মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে শেখ ফয়সাল হেলথ এক্সপ্রেস। সেখানেও বহু মানুষ 300 টাকা দিয়ে হেলথ কার্ড নিয়েছেন। চট্টগ্রামের একজন পুলিশ সদস্য ফয়সালের কার্যক্রমে যুক্ত হয়েছিলেন তার প্রচারণা দেখে। পরে যখন প্রতারণার বিষয়টি বুঝতে পারেন তখন তিনি ভিডিও বার্তার মাধ্যমে ফয়সালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। অভিযোগ রয়েছে মিরপুরে ফয়সাল হেলথ এক্সপ্রেসের অফিসে আরবি গান ছেড়ে অমানসিক নির্যাতন করেন তারই ব্যবসায়িক পার্টনার থেকে শুরু করে ব্যবসায়িক চাকরিজীবীদের। কিন্তু নিজে প্রতিবন্ধী হয়ে কিভাবে তিনি এই কাজ করেন, এ বিষয়ে পুরান ঢাকার ভুক্তভোগী ব্যবসায়ী জালাল হোসেনের সঙ্গে কথা হয় মানব জমিনের। তিনি বলেন অনলাইনে ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন নাফকো রিয়েল এস্টেট ডেভেলপারের সঙ্গে। ফয়সাল হেলথ এক্সপ্রেস সার্ভিস লিমিটেডের অফিসের 6 তলায় তার বাবার প্রতিষ্ঠান নাফকো অবস্থিত, মানে এই ফয়সালের বাবার।
প্রতারক ফয়সালের হেলথ এক্সপ্রেসে বিনিয়োগ করলে সেই লাভের টাকা দিয়ে ফ্ল্যাট কেনা সম্ভব এমন আশ্বাসে জালাল 60 লাখ টাকা বিনিয়োগ করেন। পাশাপাশি তার ফ্ল্যাট বাবদ 25 লাখ টাকা আগেই তুলে দিয়েছিলেন শেখ ফয়সালের হাতে। তাহলে 80 আর 25 105, তার মানে 1,05,00,000 টাকা আগেই তুলে দিয়েছেন শেখ ফয়সালের হাতে। কিছুদিন পর ব্যবসা লভ্যাংশ তো দূরের কথা, ফ্ল্যাট বুঝিয়ে না দিতে তাল বানা শুরু করেন। এর কিছুদিন পর জালাল ব্যবসায়িক কাজে বিদেশে গেলে তাকে বিদেশ থেকে গোল্ড বার নিয়ে আসতে বলেন ফয়সাল। গোল্ড বারের টাকার সঙ্গে আগের সকল পাওনা বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেন। ওই গোল্ড বারটা নিশ্চয়ই আপনার ওই চোরাচালানি গোল্ড। বলছেন তিনি এখন সিঙ্গাপুরে, কারো মতে সপরিবারে তিনি এখন দুবাইতে অবস্থান করছেন। কেউ কেউ আবার বলছেন বর্তমানে তিনি গুলশানের নিজ বাসাতেই অবস্থান করছেন। ফলে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অবস্থান নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রশ্ন উঠেছে, বেনজির এখন কোথায় আছেন? ব্যাংক থেকে সব টাকা সরিয়ে সত্যিই কি তিনি বিদেশে আত্মগোপনে চলে গেছেন? চলতি মাসে একটি জাতীয় দৈনিকে বেনজির আহমেদের অবৈধভাবে অর্জিত সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর পরিস্থিতি সাবেক পুলিশ প্রধানের প্রতিকূলে চলে যায়। সম্প্রতি আদালত তার সম্পদ বাজেয়াপ্ত এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছেন। বেনজির তার স্ত্রী ও 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য প্রধান কার্যালয় তলব করেছে দুদক। ক্রমবর্ধমান এসব চাপ সত্ত্বেও প্রাক্তন পুলিশ প্রধান স্পষ্টতই এখন পর্যন্ত নীরব রয়েছেন। তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিয়ে কানাঘুষা চলছে। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং তার ঘনিষ্ঠজন এই দুপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য বেনজিরের বর্তমান অবস্থান সম্পর্কে পরস্পর বিরোধী দাবি তৈরি করছে। তবে তার ঘনিষ্ঠ ব্যক্তিদের মতে বেনজির আহমেদ তার আইনজীবী এবং উপদেষ্টাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছেন। তবে 4 মে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন বলে একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে। তার মতে বর্তমানে স্ত্রী জিশান মির্জার চিকিৎসার জন্য বেনজির আহমেদ সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি দেশে ফিরেছেন কিনা তা অবশ্য ওই সূত্রটি নিশ্চিত করতে পারেনি। বেনজির পরিবারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র জানায়, দুদকের তলবের নির্ধারিত তারিখে তিনি অবশ্যই হাজির হবেন। তবে তার স্ত্রী ও কন্যারা দুদকের সামনে হাজির হবেন কিনা তা অনিশ্চিত। কমিশন সূত্র ওই সংবাদ মাধ্যমকে জানিয়েছে, দুদক বেনজিরকে একটি নোটিশ পাঠিয়ে তাকে 6 জুন এবং তার স্ত্রী ও সন্তানদের 9 জুন কমিশনের কার্যালয়ে উপস্থিত হতে বলেছে। বেনজিরের পরিবারের একজন ঘনিষ্ঠ ব্যক্তি বলেন, সকালে ফজরের নামাজের পরে গুলশান ইউথ ক্লাবে জগিং করতে যেতেন বেনজির আহমেদ। সেখানে তিনি ব্যবসায়িক খাতের কিছু বন্ধুদের সঙ্গে দেখা করতেন। তার এসব বন্ধুরা বড় বড় কোম্পানির মালিক। বেনজিরের আরেক আস্থাভাজন বন্ধু বলেন, তিনি এখন রাজধানীর গুলশান 1 নম্বরের গ্র্যান্ডকন আইকন টাওয়ারের অ্যাপার্টমেন্টেই থাকেন। তবে এখন তিনি খুব কমই বাইরে যান। আবার বেনজিরের প্রাতঃ ভ্রমণের সঙ্গী কিছু ব্যবসায়ীর মতে বেনজির আহমেদের পরিবার এখন দুবাইতে অবস্থান করছে। একটি সূত্র বলছে, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর তিনি তার বড় মেয়ে এবং জামাইকে দুবাইয়ে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠিত করেন। তারা মিয়ামি থেকে দুবাইতে স্থানান্তরিত হন এবং সেখানে বিনিয়োগ করেন। নিষেধাজ্ঞার কারণে তার ছোট মেয়েকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা ছাড়তে হয়েছিল। তিনি এখন পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই যে বেনজিরের কথাগুলো শুনলেন। দেখেন, বেনজিরের কথাগুলো মানে বলতে গেলে এখন লজ্জা লাগে। এখন আমরা বাংলাদেশের নাগরিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের দেশে আমরা আছি, এটা বলতে গেলে এখন লজ্জা লাগে। কারণ হচ্ছে, দেখেন, বেনজির একজন কিন্তু একটা ব্যক্তি, সে অদৃশ্য হতে পারে এরকম কোনো কিন্তু নজির নাই। যদি একজন 10 জন মানুষের মতো তিনি একজন মানুষ হয়ে থাকেন, তাহলে তিনি বাংলাদেশে আছে না বাইরে আছে সেটি তথ্য বের করতে পারে না। চিন্তা করতে পারেন, তিনি যদি বাইরে যেয়ে থাকেন তাহলে সেটা জানতে পারবে না বাংলাদেশ সরকারে? কি আজীব ব্যাপার রে ভাই। পাসপোর্ট ছাড়া তো আর সে বাংলাদেশ থেকে বের হতে পারে নাই। অবশ্যই তার কাছে পাসপোর্ট নিয়ে তারপর বের হয়েছে, তো পাসপোর্ট দিয়ে এগুলো চেক করলে তো পাওয়া যায়। গুলশানে আছে না কিনা, কই আছে সেটা এখন পর্যন্ত খুঁজে পায় না। খুঁজলে সেন পাইবে। ঘরের মধ্যে নাকে তেল দিয়ে ঘুমাইলে কি আসামি ধরা যায়, অপরাধী ধরা যায়, দুর্নীতিবাজ ধরা যায়? মানে তার মানে বোঝা গেল বেনজিরের মতো যারা উপরের লেভেলে আছে 100-র মধ্যে 98 জনই এই দুর্নীতিবাজ। এটি আমরা বুঝতে পারি, এটি আমাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে। মানে সরকারের একটু দালালি করে, সরকার একটু চামচামি করে, সরকার একটু পক্ষ নিয়ে এই দেশটাকে গিল্লা খেয়ে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু সরকারের বিরোধী কইরা, মানে বিরোধী বলতে
সত্যি কথা যেটা সেটা মানে দুর্নীতির কথাগুলো তুলে ধরে তারপর এদেশে থাকতে পারবেন না। এতে আপনি দুর্নীতি করেন বা ভালো যত পিসাব হন না কেন, তাতে আপনার কোনো কিছু ছিঁড়া যায় না। এটা বর্তমান সময় আমাদেরকে এটাই মেসেজ দিচ্ছে। তো যাকার কোনো কথা না, ভিডিওটি শেয়ার করে দিবেন। একদিন বিচার আল্লাহ অবশ্যই। আমার আম্মা কইলাম রেজবি হুজুরের মুরিদ, আপনারা জানেন নি এটা? আম্মা আমার দরবারে এমন মুড়ি মানে জীবন নিজের জীবন না দিয়ে দিবে, বাড়ি ছাড়বে, ঘর ছাড়বে, পুত ছাড়বে, সব ছাড়বে, রেজবি ছাড়বে না। আমি বুঝি না। ফার্ম দিস না, ফার্ম দিস না। বাংলার যে তাওহীদি জনতা আছে, এই তাওহীদি জনতা এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরকে যেখানে পাবে সেখানে ধোলাই করবে, ঠিক কিনা আওয়াজ করে বলেন। গিয়াসউদ্দিন ভণ্ড তাহিরের মা এর চাইতে বড় নিকৃষ্ট, যার কারণে আজকে এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহির এই ভণ্ড হতে বাধ্য হয়েছে। বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে ঢুকলে একটা ভণ্ড চোখে পড়ে, যেই ভণ্ডের নাম হচ্ছে ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি। এই ভণ্ড এক এক সময় এক একজন আলেমকে নিয়ে বদনাম করে। কিছুদিন আগে আমাদের কলিজার টুকরো মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুরের বিরুদ্ধে কথা বলেছে, বিভিন্ন ভাবে মিথ্যাচার করেছে। এখন আবার আমাদের প্রিয় শায়েখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে মিথ্যাচার করতেছে। এরকম ভাবে এক এক সময় এক একজন আলেমকে নিয়ে মিথ্যাচার করে। আমি মনে করেছিলাম এই লোকটা হয়তো খারাপ, তার মা সম্ভবত ভালো হবে, কিন্তু এই বদমাইশের মা, এই গিয়াসউদ্দিন ভণ্ড তাহিরের মা এর চাইতে বড় নিকৃষ্ট, যার কারণে আজকে এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহির এই ভণ্ড হতে বাধ্য হয়েছে। তার মা যেহেতু খারাপ, এই জন্য তার সন্তান অর্থাৎ এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহির তিনি নিজেও ভণ্ড হয়েছে এবং তিনি মিথ্যা এবং প্রতারক হয়েছে। আমি এই কথা বললাম যে তার মা খারাপ হয়েছে, আমার নিজের কানে শোনা, আমার নিজের চোখে দেখা ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরকে পাশে বসে আরেকজন ভণ্ড যার নাম হচ্ছে রিজভী, সম্ভবত এই রিজভী বলতেছে যে এই গিয়াসউদ্দিন তাহিরের মা এরকমই আমার পাগল, মানে রিজভী বাবার পাগল, যে এই রিজভী বাবার জন্য তার স্বামীকে ত্যাগ করতে পারে, এই রিজভী বাবার জন্য গিয়াসউদ্দিন তাহিরকে সে বাদ দিয়ে দিতে পারে, অর্থাৎ এই রিজভী বাবার জন্য দুনিয়ার সব কিছুকে ত্যাগ করতে পারে, কিন্তু এই রিজভী বাবাকে সে ত্যাগ করবে না। এই যে ভণ্ডের মুখে নিজ কানে শোনা এবং নিজ চোখে দেখা একজন ভণ্ড যদি এরকম কথা বলতে পারে যে তার সন্তানকে পর্যন্ত তালাক দিতে পারে, তার স্বামীকে তালাক দিয়ে দিতে পারে, কিন্তু সে তার পীর বাবাকে সে বাতিল করবে না বা সে বাদ দিতে পারবে না, চিন্তা করতে পারেন তার সন্তান কিভাবে ভালো হবে, তার সন্তান কিভাবে আলেম পীর হবে, তার সন্তান কিভাবে দেশের জন্য ভালো করবে, তার সন্তান কিভাবে যুবকদের আইডল হবে। চিন্তা করে দেখেন তো, তিনি তো আমি মনে করি শয়তানের আইডল। এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরকে বাংলার জনগণ কিভাবে চিনে? আপনি আমি ভণ্ড তাহিরকে কিভাবে চিনি? খুব বড় স্কলার, খুব বড় আলেম, এইসবই চিনি না। বাংলাদেশের জনগণ এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরকে কিভাবে চিনে? এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরকে চিনে বসেন বৈশা যান, চা খাবেন, ঢেলে দেই, ডাব খাই না, এই বিভিন্ন ভাবে ভণ্ডামি জিকির করে, ভণ্ডামি কথাবার্তার মাধ্যমে ভণ্ডামি জিকির করে, গান গেয়ে তারপর কিন্তু এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহির ভাইরাল হয়েছে। আজকে একটু ভাইরাল হয়ে আজকে বড় বড় স্কলারদের বিরুদ্ধে কথা বলতেছে, শায়েখ আহমদুল্লাহ হুজুরের মতো আলেমের বিরুদ্ধে কথা বলে, মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুরের মতো আলেমের বিরুদ্ধে কথা বলে। তো আজকে এই প্রোগ্রাম থেকে এই ভণ্ড তাহিরকে 48 ঘন্টা আলটিমেটাম দিলাম, যদি এই 48 ঘন্টার মধ্যে এই ভণ্ড তাহিরি বাংলার জনগণের কাছে ক্ষমা না চায়, আলেম ওলামাদের কাছে ক্ষমা না চায়, তাহলে এই মঞ্চ থেকে বলে দিলাম আমি এবং বাংলার যে তাওহীদি জনতা আছে, এই তাওহীদি জনতা এই ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরকে যেখানে পাবে সেখানে ধোলাই করবে, ঠিক কিনা আওয়াজ করে বলেন।